উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শন ষষ্ঠ অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা থেকে আজকে সাজেশন মাত্র 53টা প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে আমি বাছাই করেছি। অতি গুরুত্বপূর্ণ 53টা প্রশ্ন। এই অধ্যায় থেকে সম্ভাব্য তোমাদের 5টা থেকে 6টা প্রশ্ন কমন হবে। আর এই অধ্যায়ের উপরে যে প্রশ্নগুলি আমি বাছাই করেছি সেগুলি বিভিন্ন টেস্ট পেপার, বিগত বছরের প্রশ্ন এবং স্কুলের শিক্ষকদের দিয়ে ভেরিফাই করে নেওয়া এবং আমার অভিজ্ঞতা সব কিছুকে কাজে লাগিয়ে মাত্র 53টা প্রশ্ন তোমাদের জন্য বাছাই করেছি। আশা করব এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তোমরা অনেকেই ভয় করছো এই অধ্যায়টাকে, পরিবেশ নীতিবিদ্যার এই অধ্যায়টা তোমাদের কাছে একটু সমস্যার কারণ তোমরা বারবার বলেছো। আর এই অধ্যায়টাকে তোমাদের কাছে সহজ করে দেওয়ার জন্য আমি অল্প কয়েকটি প্রশ্ন বাছাই করেছি এবং প্রশ্নগুলি তোমাদেরকে বুঝিয়ে তারপরে উত্তর সহ আজকে আমরা সাজেশনটি উপস্থাপন করব। তো তোমাদের যদি এই প্রশ্নগুলি না থেকে থাকে অবশ্যই খাতায় লিখে নেবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি, কারণ 53টা প্রশ্ন বলতে একটু সময় লাগবে। আর আমি 4টে করে যে অপশন দেওয়া আছে তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট করে নিতে পারবে, কিন্তু আমি 4টে অপশন বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যে কারণে আমি শুধুমাত্র সঠিক উত্তর যে অপশনটা হবে সেই অপশনটাই বলে দেব প্রশ্নের সঙ্গে। তো দেখো 1 নম্বর প্রশ্ন, মানুষ কর্তৃক প্রকৃতির শোষণ আজ এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে এই অবস্থা বিশ্বের বিভিন্ন দেশকেই ড্যাশ সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই প্রশ্নটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নমুনা প্রশ্নের একটি প্রশ্ন। এখানে সঠিক উত্তর হবে পরিবেশগত, এই শূন্য স্থানে বসবে পরিবেশগত। চলো 2 নম্বর প্রশ্ন, পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে, বিভিন্ন জীব বলতে গেলে এখানে বৃক্ষ উদ্ভিদ সহ ধরে নিতে হবে, যে পারস্পরিক নির্ভরতার সম্পর্ক তাকেই বলা হয় ড্যাশ। এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নমুনা প্রশ্ন থেকে নেওয়া। উত্তর হবে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র বলতে কি বুঝি আমরা? বাস্তুতন্ত্র বলতে পারস্পরিক মানে সহযোগিতা, অর্থাৎ আমরা কেউই এই পরিবেশে একা একা বাঁচতে পারি না, প্রত্যেকেই প্রত্যেকের উপর নির্ভর করে বেঁচে থাকি, সেটাই হলো বাস্তুতন্ত্র। এরপর 3 নম্বর প্রশ্ন, কান্টের মতে কখনোই মানুষকে লক্ষ্য পূরণের ড্যাশ বিবেচনা করা উচিত নয়। উত্তর হবে উপায় রূপে। পরে 4, পরিবেশ নীতিবিদ্যার প্রসঙ্গটি প্রথম উত্থাপন করেন ড্যাশ রিচার্ড রটি। এখানে র টয়রে হস্যিকার হবে রিচার্ড রটি। তো প্রশ্নগুলি অবশ্যই লিখে নেবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটি প্রশ্নও তোমাদের বাদ দেওয়ার মতো নয়। এর মধ্যে থেকে তোমরা আবার সাজেশন করতে যেও না, তাহলে বিপদে পড়ে যাবে। দেখো 5 নম্বর প্রশ্ন, পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে, এখানে উদ্ভিদ সহ, মানে এই প্রশ্নটা আর আগে আমি যে একটা প্রশ্ন দিলাম বাস্তুতন্ত্রের উত্তর হলো একই প্রশ্ন, কিন্তু এর ভাষাগত বিষয়টি একটু আলাদা, তাই আমি দুরকম ভাবে দিয়েছি। এখানে উদ্ভিদ সহ বলা হচ্ছে, যে পারস্পরিক নির্ভরতার সম্পর্ক তাকে বলা হয় বাস্তুতন্ত্র। এরপর 6, সমগ্র মানব সভ্যতা ড্যাশ সম্পদের উপর নির্ভরশীল। সঠিক উত্তর হলো বি প্রাকৃতিক, প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। এরপর প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি কার লেখা? পিটার সিঙ্গার। প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি কার লেখা? অত্যন্ত গুরুত্বপূর্ণ, পিটার সিঙ্গার। এরপর আমরা দেখব 8 নম্বর প্রশ্ন। দেখো 8, পরিবেশ নীতিবিদ্যার জনক বলা হয়। অপশন বি তৃতীয় হোমস রলস্টন। পরের প্রশ্ন 9, বাস্তুবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? ইকোলজি। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পরে 10, পরিবেশমূলক নীতিবিদ্যার প্রধান উদ্দেশ্য কি? অপশন বি সঠিক উত্তর হবে মানব ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করা। এরপর 11 নম্বর প্রশ্ন, ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রবর্তক কে? অলডো লিওপোল্ড। একটা প্রশ্ন এখানে তোমরা বাদ দিতে পারবে না, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, আর এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। 12 নম্বরে বলা আছে, এখানে সত্য মিথ্যাই তোমাদের উত্তর দিতে হবে। 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্টের কোনটা সত্য কোনটা মিথ্যা
তার ভিত্তিতে চারটে বিকল্প আছে, যে বিকল্পটি সঠিক সেটা উত্তর দিতে হবে। এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে আসবেই আসবে একটা। দেখো মানে 1 নম্বরে বলা আছে এ, কান্টের মতে মানুষ ছাড়া কোনো প্রাণীর নৈতিক মর্যাদা নেই, সত্য না মিথ্যা? ঠিক করে রাখো। দেকার্তের মতে একমাত্র চেতন পদার্থেরই নৈতিক মর্যাদা আছে। পরের প্রশ্ন, সেন্ট অ্যাকুইনাসের মতে প্রাণী জগতের সৃষ্টি হয়েছে কেবলমাত্র মানুষের ভোগের জন্য। আচ্ছা, এই যে উপরে যে 3টে পয়েন্ট পড়লাম, 3টাই কিন্তু মানব কেন্দ্রিকতাবাদের পক্ষে মত দিয়েছে এরা, অর্থাৎ মানুষই শ্রেষ্ঠ, মানুষের জন্যই এই প্রকৃতির সৃষ্টি। এইভাবে এই 3 জনের বক্তব্য আছে। এরপরে দেখো, পিটার সিঙ্গারের মতে মানুষতর প্রাণীর কোনো স্পৃহা নেই। পিটার সিঙ্গার কিন্তু মানব কেন্দ্রিকতাবাদের বিরুদ্ধে বলেছেন, অর্থাৎ পিটার সিঙ্গারের বক্তব্য হলো শুধু মানুষ না, এই প্রকৃতির সমস্ত যা কিছু আছে সবার শতমূল্য বা নৈতিক মর্যাদা আছে। তাহলে সেদিক থেকে বিচার করলে উপরের 3টাই সত্য, কিন্তু ডি নাম্বার অপশনটা মিথ্যা হবে, তাহলে এই অপশন সঠিক। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি দীপাবলির রাতে বাড়ির ছাদে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি ফাটালো, এর ফলে বাতাসে অনেক ক্ষতিকর পদার্থ মিশলো এবং বায়ু ও শব্দ দূষিত হলো। একই সঙ্গে বৃদ্ধ ও শিশু সহ সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়লো। পরিবেশ নীতিবিদ্যার দৃষ্টিতে এই কাজকে কি বলা হবে? এই কাজকে বলা হবে অনৈতিক কাজ। পরের প্রশ্ন, কান্ট পরিবেশ বিষয়ে যে মতবাদকে সমর্থন করেন তা হলো মানব কেন্দ্রিকতাবাদ, অর্থাৎ মানুষেরই কেবল নৈতিক মূল্য আছে এই প্রকৃতিতে, বাকি অন্য যে মনুষ্যতর প্রাণী তাদের কোনো নৈতিক মূল্য নেই, সেই পক্ষেই কান্টও বলেছেন। 15, পরিবেশ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো এনভায়রনমেন্ট। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো 16, রলস্টনের মতে পরিবেশে কয়টি স্তর রয়েছে? 6টি স্তর রয়েছে। ডিপ ইকোলজি শব্দের প্রবক্তা কে? আর্নে নেস। 18, আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তা কে? রলস্টন। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই প্রশ্নগুলি না থাকলে লিখে নেবে। এরপরে স্তম্ভ মেলাও, তোমাদের এখান থেকে একটা স্তম্ভ মেলানোর সম্ভাবনাও আছে পরীক্ষায় আসার। স্তম্ভ দেখো, বাঁদিকে রয়েছে এ বি সি ডি। এ, ভূমিকেন্দ্রিক নৈতিক মতবাদ। বি, অগভীর ও গভীর বাস্তু সংস্থানের পার্থক্য। সি, প্রাণের প্রতি ও উদ্ভিদের প্রতি সৌজন্যবোধ। ডি, পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ ভবিষ্যৎ প্রজন্ম। ডান দিকে রয়েছে ল্যাটিন হরফে 1, অ নৃকেন্দ্রিক মতবাদ। 2, অল্ডো লিওপোল্ড। 3, নৃকেন্দ্রিক মতবাদ। 4, আর্নে নেস। এর মধ্যে যদি আমরা ম্যাচ করি তাহলে এ এর সঙ্গে ম্যাচ করবে 2 এর, তার মানে অল্ডো লিওপোল্ড, ভূমিকেন্দ্রিক নৈতিক মতবাদ অল্ডো লিওপোল্ড। আর বি এর সাথে ম্যাচ করবে 4 এর, অর্থাৎ আর্নে নেস। তারপরে 3 এর সাথে ম্যাচ করবে 1 এর, সি এর সাথে ম্যাচ করবে 1 এর, অর্থাৎ অ নৃকেন্দ্রিক মতবাদ। আর সব শেষে 4 এর সাথে ম্যাচ করবে 3 এর, নৃকেন্দ্রিক মতবাদ, পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্ম নৃকেন্দ্রিক মতবাদ। তাহলে অপশন বি সঠিক হবে। এরপর 20, অমানব কেন্দ্রিক নীতিবিদ্যা অনুসারে ড্যাশ নৈতিকতার কেন্দ্রবিন্দু। এখানে অপশন ডি সমগ্র প্রকৃতি। এরপরে 21, পরিবেশ নীতিবিদ্যা বলতে বোঝায়, এখানে 4টে অপশনের মধ্যে সি অপশন সঠিক হবে, পরিবেশ কেন্দ্রিক নৈতিক আচার আচরণ। মানে পরিবেশ নীতিবিদ্যা আমাদের আলোচনার যে মূল বিষয় সেটা হলো পরিবেশের ভালো মন্দের বিচার করা, তাই পরিবেশ কেন্দ্রিক নৈতিক আচার আচরণ। 22, নৃকেন্দ্রিক শব্দটির অর্থ কি? নৃ কথার অর্থ হলো মানুষ, তাই এটা অপশন সঠিক হবে, মানুষ কেন্দ্রিক। এরপর 23, প্রকৃতি ও পরিবেশের নিজস্ব মূল্য আছে, সেই মূল্যের নিরিখেই পরিবেশকে রক্ষা করা উচিত, এই মতবাদ হলো গভীর বাস্তুতন্ত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এরপর 24, মানুষের সহজাত কর্তব্যবোধ কি দাবি করে? এই 4টে অপশনের মধ্যে সঠিক হবে এ, কোনো ব্যক্তি যাকে ভালোবাসে তাকে কষ্ট দেবে না। এরপর এইসব প্রশ্নগুলি হলো বোধমূলক প্রশ্ন, তোমাদের বিষয়বস্তু জানা থাকলে বোধমূলক প্রশ্ন অর্থাৎ বুদ্ধির উপরে তোমাদের কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিতে পারবে। আর তুমি যদি বিষয়বস্তু না বোঝো তাহলে কিন্তু সেগুলি বুঝতে পারবে না। যদি বলো যে এই অধ্যায়ের উপরে বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার জন্য, তাহলে আমি সেই বিষয়বস্তু বোঝানোর জন্য একটা ভিডিও দিতে পারি, তোমরা কমেন্টে বলবে যদি চাও। 25, জীবনের প্রতি শ্রদ্ধা নীতিটির প্রবক্তা কে? অপশন বি আলবার্ট সোয়েতজার। আলবার্ট বয়াকার টয়রেভ হবে, আলবার্ট সোয়েতজার। এরপর
26, লিওপোল্ড ভূমি বলতে কি বুঝিয়েছেন? অপশন সি, যা কিছু ভূমিকে অধিকার করে আছে। লিওপোল্ড ভূমি বলতে ভূমির উপরে নির্ভর করে যা কিছু আছে। ভূমির উপরে নির্ভর করে উদ্ভিদ আছে, তার উপর নির্ভর করে কীটপতঙ্গ আছে, আবার তাদের উপরে নির্ভর করে অন্যান্য জীবজন্তু রয়েছে, মানুষ, উদ্ভিদ বা শস্য উপরে নির্ভর করে মানুষ বেঁচে আছে। তো এইভাবে ভূমির উপরে নির্ভর করে যারা যারা বেঁচে আছে সমস্তটাকেই তোমার লিওপোল্ড কি বলেছেন? ভূমি বলেছেন। 7, পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য হলো ড্যাশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। তাহলে পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্যই হলো পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। আজকে মানুষ প্রকৃতির উপরে বা পরিবেশের উপরে যে ধ্বংসলীলা চালাচ্ছে, সেই বিষয়ে মানুষেরকে সজাগ করা বা সচেতন করা, এটাই হলো পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য। এরপর 28, বিভিন্ন প্রকার পরিবেশ নীতিবিদ্যা সংক্রান্ত মতবাদের সঠিক ক্রমটি হলো। এখানে আমাদের 4টে পয়েন্ট রয়েছে, এই 4টে আমাদের সিলেবাসের ক্রম অনুযায়ী, অর্থাৎ কোনটা আগে কোনটা পরে তোমাকে সেভাবে সাজাতে হবে। দেখো, অমানব কেন্দ্রিকতাবাদ, পরিবেশ নীতিবিদ্যা, 3-এ আছে জীব কেন্দ্রিকতাবাদ, 4-এ আছে জীবনের প্রতি শ্রদ্ধা। এইগুলি আমরা আমাদের সিলেবাসে ধারাবাহিকভাবে কোনটা আগে কোনটা পরে পাই। এর মধ্যে 2 নম্বর পরিবেশ নীতিবিদ্যা সবার আগে পাই, তারপরে পাই অমানব কেন্দ্রিকতাবাদ, তারপরে পাই জীব কেন্দ্রিকতাবাদ, তারপরে সবশেষে পাই জীবনের প্রতি শ্রদ্ধা, অর্থাৎ বি নাম্বার অপশন সঠিক। এরপর 29, ক্ষেত্রভিত্তিক প্রশ্নটির সমাধান করো। একটু আগেই এই প্রশ্নটা বললাম আমি, তাই এই প্রশ্নটি নিয়ে আর বলছি না। 29, এরপরে আমরা দেখব 30 নম্বর প্রশ্ন। দেখো, 30, তালিকা 1 আর তালিকা 2, এখানে তালিকা 1 হবে ও, এটা মানে ইংরেজি ভার্সনে 1টা ও হয়ে যায়, আর ডবল 1 মানে ডবল ও হয়ে যায়, একটু মিস্টেক হয়েছে এখানে, তাই 1 আর এটা ডবল 1 মানে 2 ধরে নেবে। বাঁদিকে রয়েছে বাস্তু নারীবাদ, তারপরে রয়েছে সামাজিক বাস্তুবিদ্যা, তারপরে বাস্তুবিদ্যা, তারপরে বাস্তু কেন্দ্রিকতাবাদ। ডান দিকে রয়েছে অ্যালডো লিওপোল্ড, এটা অ্যালডো লিওপোল্ড হবে, আর্নেস্ট হেকেল, মারে বুকচিন, তারপরে ভাল প্লামউড। তাহলে এদের সঙ্গে ম্যাচ করবে কার সঙ্গে কার? এর সঙ্গে বাস্তু নারীবাদ হলো ভাল প্লামউড, তারপরে বি সামাজিক বাস্তুবিদ্যা হলো মারে বুকচিন, তারপরে বাস্তুবিদ্যা হলো আর্নেস্ট হেকেল, আর বাস্তু কেন্দ্রিকতাবাদ হলো অল্ডো লিওপোল্ড। এরপর 31, পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্তি কিরূপ? এখানে সঠিক উত্তর হবে সি, স্থান ও কালগত। 32, পরিবেশগত নীতিশাস্ত্র এবং ধর্ম পরস্পরের বিরোধী ড্যাশ উক্তিটি, এটা মিথ্যা। এরপর 33, সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর্নেস্ট হেকেল। এরপর 34, রেসপেক্ট ফর নেচার গ্রন্থটির রচয়িতা কে? পল টেলর, অত্যন্ত, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এরপর দেখো 35, পরিবেশ নীতিবিদ্যার ধারণাটি স্বীকৃতি পেয়েছে 1973 খ্রিস্টাব্দে। এরপর এনভায়রনমেন্ট শব্দটি এসেছে কোন ফরাসি শব্দ থেকে? এনভায়রন, অপশন এ। 37, পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য হলো, অপশন বি, পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। এই প্রশ্নটা এর আগেও একবার হলো, রিপিট আছে, 3টে-4টে প্রশ্ন রিপিট আছে। তো 53 থেকে তাহলে তোমাদের প্রশ্ন একটু কমে যাবে, বরং 50-এর কাছাকাছি দাঁড়াবে। 38 নম্বর, ব্যাপক অর্থে পরিবেশ হলো, অপশন ডি, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট পরিবেশ। সংকীর্ণ অর্থে বলতে শুধু প্রাকৃতিক পরিবেশকে বোঝায়, আর ব্যাপক অর্থে পরিবেশ হলো মনুষ্য সৃষ্ট এবং প্রাকৃতিক, দুটো মিলে। এরপর 39, পরিবেশের দুটি প্রকার হলো প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট পরিবেশ। এটা হলো পরিবেশের প্রকার আর পরিবেশ নীতিবিদ্যার প্রকার, মনে রাখবে। পরিবেশ নীতিবিদ্যার প্রকারও দুটো, মানব কেন্দ্রিকতাবাদ আর অমানব কেন্দ্রিকতাবাদ, এটা মনে রাখবে। পরিবেশের প্রকার যদি বলে তাহলে প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট হবে, আর যদি পরিবেশ নীতিবিদ্যার প্রকার বলে তাহলে কিন্তু মানব কেন্দ্রিকতাবাদ আর অমানব কেন্দ্রিকতাবাদ হবে। লক্ষ্য রাখবে প্রশ্নগুলি। তারপর 40, পরিবেশের 2 প্রকার নৈতিক মূল্য হলো ডি, শতমূল্য ও পরতমূল্য। তারপর 41, অন্যের প্রয়োজন নিরপেক্ষভাবে বস্তুর যে মূল্য তাকে বলা হয় শতমূল্য। শতমূল্য মানে বস্তুর নিজস্ব মূল্য, মানে অন্যের প্রয়োজন নিরপেক্ষ, মানে অন্যের প্রয়োজন ছাড়া নিজের মূল্য, সেটা হলো শতমূল্য। আর জগতের প্রতিটি বস্তুর নিজস্ব মূল্য হলো স্বগত মূল্য। এই দুটো কিন্তু একই ধরনের প্রশ্ন, শতমূল্য আর স্বগত মূল্য, এই দুটো সমার্থক শব্দ, মনে রাখবে। এরপর 43, অন্যের প্রয়োজন সাপেক্ষভাবে বস্তুর মূল্য,
মানে মানুষের প্রয়োজনে যদি জগতের অন্য বস্তুর মানে পরিবেশের অন্য বস্তুর যে মূল্য সেটা হলো পরত মূল্য, মানুষের প্রয়োজনে কিন্তু, এটা মনে রাখবে। তাহলে এখানে হবে পরত মূল্য। তারপরে সেন্ট অ্যাকুইনাস পরিবেশের কোন মূল্য স্বীকার করেছেন? সেন্ট অ্যাকুইনাস কিন্তু পরত মূল্য স্বীকার করেছেন। কারণ কি? সেন্ট অ্যাকুইনাস হলো মানব কেন্দ্রিকতাবাদের পক্ষে, আর মানব কেন্দ্রিকতাবাদ জগতের যে মানুষবাদে অন্যান্য যে জিনিসগুলি রয়েছে সেগুলির পরত মূল্যের কথা বলেছেন, মানে তাদের শতমূল্য নেই। মানব কেন্দ্রিকতাবাদের পক্ষে যারা বলেছেন তারা বলেছেন যে প্রকৃতির অন্য বস্তুর শতমূল্য নেই, তাদের শুধু পরত মূল্য আছে। কিন্তু যারা অমানব কেন্দ্রিকতাবাদে বিশ্বাসী তারা কিন্তু দুটো মূল্যের কথা বলেছেন, শতমূল্য এবং পরত মূল্য দুটোই রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, জীব কেন্দ্রিকতাবাদের প্রধান প্রবক্তা কে? এর আগেও একবার বললাম প্রশ্নটা, অ্যালবার্ট শোয়েটজার। এরপর 46 নম্বর প্রশ্ন, সংবেদী তত্ত্বের প্রবক্তা হলেন জেরেমি বেনথাম। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে 47, এনভায়রনমেন্টাল ইথিক্স গ্রন্থের রচয়িতা কে? হোমস রলস্টন। একটা প্রশ্ন এখানে বাদ দেওয়ার মতো নেই, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা এর মধ্যে থেকে কোনোভাবেই সাজেশন করতে যাবে না। 48, পরিবেশগত আন্দোলনের জননী কাকে বলা হয়? রাসেল কারসন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে 49 নম্বর প্রশ্ন, ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? আর্নেস্ট হেকেল। 50, গভীর বাস্তুবিদ্যার প্রবক্তা কে? আর্নে নেস। 51, আর্নে নেস তার বাস্তু দর্শনের নাম কি দিয়েছেন? ইকোসফিটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর 52, সামাজিক বাস্তুবিদ্যার প্রবর্তক কে? মারি বুকচিন। এরপর 53, লিওপোল্ডের ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার অপর নাম কি? অপশন এ আত্মীয়তা সম্পর্কিত নীতিবিদ্যা। তাহলে পরিবেশ নীতিবিদ্যা থেকে 53টা প্রশ্ন আমি বললাম, এর মধ্যে 3-4টে প্রশ্ন রিপিট আছে, তাহলে তোমাদের মূলত প্রশ্ন দাঁড়াবে মোটামুটি 50টা মতো। আর এই 50টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে একটা বা দুটো প্রশ্ন যদি বোধমূলক থাকে তাহলে সেটা তোমাকে বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে এবং তার উত্তরও তুমি এর মধ্যে থেকেই পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।